আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে। আজ রবিবার 29 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 15 চৈত্র 1432 বঙ্গাব্দ, 11 শাওয়াল 1447 হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুস সালাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ। ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও 7,000 মেট্রিক টন ডিজেল। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে গ্রেপ্তার 10 বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ। শ্যামনগরে গুদামজাত ডিজেল জব্দ ও জরিমানা। ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখো লাখো মানুষ। ইরানের পক্ষে ইসরায়েলের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। হরমুজ প্রণালীতে আরও 20টি পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, বললেন ইসাক ধার। বিজিবির আর্চারের কৃতিত্বে এশিয়া কাপে শিরোপা জিতল বাংলাদেশ। বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা 1 মাসেরও বেশি সময় ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 40 দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তবে এরপরে 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। মূলত সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী গত 19 ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং 26 মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারিত ছিল। এদিকে ঈদের ছুটি শেষে পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে। আজ সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 12 মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত 15 মার্চ মুলতবি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 3য় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন এ আলোচনায়। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার কর্মসূচি রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল 9টা 5 মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
তখন সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান তিনি। প্রধানমন্ত্রী সেখান থেকে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলের জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে ৪র্থ দফায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমাড়িগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে ডিজেল পাম্পিং শুরু হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানোর সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এই সুযোগে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। দেশটির চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সংস্থাটির গ্রেপ্তারকৃতদের নাম, পরিচয় ও সুনির্দিষ্ট অভিযানের তালিকা প্রকাশ করেছে। মূলত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএইচএস। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। শ্যামনগর উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধভাবে গুদামজাত করা ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা রমজাননগর ইউপির ভেটখালী বাজারে একটি স্টোর থেকে এই ডিজেল জব্দ করা হয়। জানা যায়, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রেখে ১২০ টাকা দামে প্রতি লিটার বিক্রি করছিলেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত ব্যবসায়ীকে জরিমানা করা সহ জব্দকৃত ডিজেল খোলাবাজারে বিক্রি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক। তিনি বলেন, অবৈধভাবে কেউ যেন জ্বালানি তেল মজুত করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। শনিবার বিকালে ভেটখালী বাজারে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত জ্বালানি স্থানীয়দের কাছে খুচরা ১০৫ টাকা দরে বিক্রয় করা হয়েছে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যরা। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এদিকে কালীগঞ্জে ২টি ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু। দীর্ঘ লাইন, মোটরসাইকেল বাইকের ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। যে 2টি পেট্রোল পাম্পে ভোর রাত থেকে পেট্রোল নেওয়ার জন্য দীর্ঘ লম্বা লাইন, সাধারণ মোটরসাইকেল বাইক সহ সাধারণ মানুষদের মধ্যে দুর্ভোগ। তেল সংকটের কারণে গত 2 দিন যাবৎ কালীগঞ্জে 2টি ফিলিং স্টেশন পাম্প বন্ধ থাকায় অবশেষে আজ ভোর রাত থেকে 2টি পাম্পে পেট্রোল সহ অন্যান্য তেল দেওয়া শুরু করলে দীর্ঘ লাইন দেখা গেছে। কালীগঞ্জ স্টার ফিলিং স্টেশন ও কালীগঞ্জ ফিলিং স্টেশন 2টি পাম্পে কেন্দ্রে দেখা গেছে যে হাজারের অধিক মোটরসাইকেল সেই ভোর রাত থেকে দীর্ঘক্ষণ ধরে লাইনে ছিল। তবে গত কয়েকদিন আগে যে 2 লিটার করে তেল দেওয়া হচ্ছিল, সেই ক্ষেত্রে এখন তেলের সংখ্যা বাড়িয়ে 4 লিটার, কোনো কোনো ক্ষেত্রে 5 লিটার তেলও দেওয়া হচ্ছে। সেজন্য বেশি তেল পেয়ে কিছু মানুষ খুশি হলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রোদ্রে দাঁড়িয়ে কষ্ট করে
মোটরসাইকেল সহ সাধারণ মানুষ যে ভোগান্তি, তাদের এই লাঘব থেকে দূর হওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে। অন্যদিকে উপজেলা প্রশাসন সার্বিকভাবে তদারকি করে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে তেল দেওয়া চালু আছে। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুকুমার দাস বাচ্চুর আরও একটি রিপোর্টে। কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুর ইসলাম খান ভারপ্রাপ্ত এর সভাপতিত্বে আসন্ন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন, সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আলমগীর কবির সহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। এবছর কালীগঞ্জ উপজেলায় মোট 148টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের 138 জন এবং বেসরকারি 10টি প্রতিষ্ঠান। মোট পরীক্ষার্থীর সংখ্যা 1170 জন। কালীগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে 709 জন শিক্ষার্থী এবং কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে 461 জন শিক্ষার্থী। সব মিলিয়ে আসন্ন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও নলতার দুপুরের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে দেশটির বড় শহরগুলোতে আবারও বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। নো কিংস শিরোনামের এই বিক্ষোভ এবার তৃতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আগের বারগুলোতে কয়েক মিলিয়ন মানুষের সমাগম ঘটেছিল। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছে, ইরানে যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন কার্যকর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। আয়োজকদের ভাষ্যমতে ট্রাম্প আমাদের ওপর একজন স্বৈরশাসকের মতো শাসন করতে চান। অন্যদিকে আজ ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। গতকাল ইসরায়েলের হামলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবেশের কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে 4 সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করল ইসরায়েল। এদিকে বাহরাইনের অ্যালুমিনিয়াম ফার্মে হামলার দাবি করেছে ইরান ইন্টারন্যাশনাল। গতকাল দেশটির অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন বিএসসি এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের স্থাপনায় ইরানের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় 2 জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও 20টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রতিদিন 2টি করে জাহাজ প্রণালীটি অতিক্রম করবে। বার্তায় ইসাক দার এ সিদ্ধান্তকে স্বাগত ও গঠনমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি শান্তির বার্তা বহন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হবে এবং শান্তির পথে এগিয়ে যেতে যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। সুপ্রিয় শ্রোতা, এবারে খেলার খবর। আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের দেখা পেল বাংলাদেশের আর্চারি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর আর্চার ল্যান্স নায়েক রেওজান আহমেদ রাকিবের নৈপুণ্যে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টুর্নামেন্টের স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ দল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত 2026 এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ 1 এর দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে ভিয়েতনামকে 232 থেকে 225 পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। আজ সকালে অনুষ্ঠিত এই ফাইনাল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেওয়াজ আহমেদ রাকিব। জানা গেছে, গত 20 মার্চ বাংলাদেশ দল ও থাইল্যান্ডে পৌঁছে এবং পরদিন থেকে প্রতিযোগিতা শুরু হয়। এই আসরে বাংলাদেশ সহ 22টি দেশের 42 জন খেলোয়াড় অংশ নেন। শেষ বিপিএলের বকেয়া পারিশ্রমিক এখনও পাননি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে অনেক খেলোয়াড়ই অভিযোগ করেছেন। এবার এ নিয়ে কথা বলেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, ঢাকার বকেয়া এখনও 3 কোটি টাকার বেশি রয়েছে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের 25% টাকা ম্যাচ শুরুর আগে, 50% টুর্নামেন্ট চলাকালে এবং বাকি 25% 45 দিনের মধ্যে পরিশোধ করার কথা ছিল। অন্যান্য সব দল তাদের অংশ পরিশোধ করেছে, কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনও দেয়নি। শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ। ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও 7,000 মেট্রিক টন ডিজেল। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের গুরুতর অপরাধে গ্রেপ্তার 10 বাংলাদেশি, ছবিসহ পরিচয় প্রকাশ। শ্যামনগরে গুদামজাত ডিজেল জব্দ ও জরিমানা। কালীগঞ্জের 2টি ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু, দীর্ঘ লাইন, মোটরসাইকেল বাইকের ভোগান্তি। ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখো লাখো মানুষ। ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। হুরমুজ প্রণালীতে আরও 20টি পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, বললেন ইসাকদার। বিজিবির আর্চারের কৃতিত্বে এশিয়া কাপে শিরোপা জিতল বাংলাদেশ। বকেয়া টাকা না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/
রেডিও নলতা ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/@রেডিও নলতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ বিকাল 4:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।